বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব এস এ জিন্না কবির, মাননীয় সদস্য, মানিকগঞ্জ 1। আপনার সময় 7 মিনিট। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি একজন নবীন সদস্য হিসাবে প্রথম এবং দ্বিতীয় অধিবেশন চলাকালীন সময়ে প্রতিদিনই আমাদের হাতে একটি কার্য দিবসের কাগজ এসে পৌঁছায়। এখানে লেখা থাকে আজকের কার্য দিবসে কি কি আলোচনা হবে। আমি ঠিক বুঝতে পারতেছি না, জানার জন্য আমি বলতে চাই যে এজেন্ডার ভিতরে আলোচনায় গিয়ে আমরা দেখি যে ম্যাক্সিমাম এজেন্ডার মধ্যে আমরা আলোচনায় থাকি না, বাইরে চলে যাই। আসলে গতানুগতিক সংসদ অধিবেশনের বাইরে এসে এই অধিবেশনকে আরও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সাধারণ মানুষের শ্রুতির মধ্যে নিয়ে আসার জন্য আমি আমার বক্তব্যের আজকের এই বাজেট অধিবেশনের বক্তব্যের শুরুতে একটি আহ্বান জানিয়ে আমি আজকের এই বাজেট অধিবেশনে 26-27 সালের বাজেট অধিবেশনে আলোচনায় করতে গিয়ে আমি যতটুকু দেখেছি বা সবটুকু বাজেট আমি আমার মেমোরিতে এখনো আনতে পারিনি, তবে যেটুকু দেখেছি সেইটুকুর মধ্যে আলোচনা করার আগে আমি একটু ফিরে যেতে চাই। আমি ফিরে যেতে চাই 2080-81 সালে। 2080-81 সালে 1980-81 সালে ফিরে যেতে চাই। তৎকালীন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম যে বাজেটটি করেছিলেন, সেই বাজেটের আকার ছিলেন 4108 কোটি টাকা। আমরা সেই সময় শিখেছি দেশের মানুষকে, দেশকে ভালোবেসে কিভাবে দেশকে গড়তে হয়, শুধু বাজেট দিয়ে নয়, বাজেটের বাইরে গিয়েও দেশের মানুষকে, দেশের মাটিকে এবং দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য কিভাবে বাজেটকে, ছোট্ট বাজেটকেও ব্যবহার করে মানুষের কাছে চলে যাওয়া যায়, অল্প সময়ের মধ্যে মানুষ এবং দেশকে ভালোবেসে দেশের অগ্রগতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। পরবর্তী পর্যায়ে আমরা যদি ফিরে যাই, আমরা 2006-07 সালে আমরা দেখব যাকে আমরা গণতন্ত্রের মা হিসাবে আখ্যায়িত করি, যিনি 9টি বছর এই বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করে গিয়েছেন, সংগ্রাম করে গিয়েছেন। আমাদের সেই প্রাণপ্রিয় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সে সময় বাজেট ঘোষণা করেছিলেন 69,740 কোটি টাকা। ওনার সেই বাজেটটিও কিভাবে বাস্তবায়ন করেছেন, কিভাবে সেই বাজেট দিয়ে উনি দেশটাকে গড়ে তুলেছেন, তলাবিহীন এই বাংলাদেশের অর্থনীতিকে উনি অল্প সময়ের মধ্যে গড়ে তুলে সারা বিশ্বে বাংলাদেশটাকে একটি উন্নত দেশের দিকে এগিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করেছেন এবং তার সেই সফলতাও আমরা দেখেছি, অবলোকন করেছি। এবার আমি আসতে চাই, অনেকেই 2026-27 সালের বাজেটকে বিলাসী বা কল্পনা বিলাসী বাজেট হিসাবে আখ্যায়িত করেছেন। আমি বলতে চাই, যারা এই বিলাসী এবং আয়েশি বাজেট হিসাবে আখ্যা দিচ্ছেন বাইরে গিয়ে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা লক্ষ্য করবেন যে পরিবার থেকে বারবার বাজেট দিয়ে এই দেশটাকে একটি অর্থনীতিতে সফল, অর্থনীতিকে শক্তিশালী হিসাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। 26-27 সালের বাজেটটি দিয়েছেন বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই সংসদের বর্তমান সরকারের অর্থমন্ত্রী সহ যারা দায়িত্বে রয়েছেন তারা। একটি বিপ্লবী নেতা যদি বিপ্লবী বাজেট দিতে না পারেন, তার বাজেটের মধ্যে যদি বিপ্লবী চেতনা না থাকে,
এবং বাজেট যত বড়ই হোক সে বাজেটকে বাস্তবায়ন করার জন্য এবং সফল করার জন্য যদি সে উচ্চবিলাসী না হয়, তাহলে কখনোই সেই দেশের সেই দেশের মানুষগুলো অর্থনৈতিক মুক্তি পাবে না, সামাজিক মুক্তি পাবে না, এবং সেই দেশের মানুষ উন্নত দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে না। কাজে আমি বলতে চাই, এই বাজেট নিয়ে আলোচনার কিছু নেই। এই বাজেট নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে বলবো, আপনারা এই দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন, এবং এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বাজেটটাকে বাস্তবায়ন করার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনারা সেই পরামর্শ দিবেন। আমি বিশ্বাস করি বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী সহ যারা এই বাজেট প্রণয়ন করেছেন, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের চিত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের সকল মানবিক অধিকার প্রতিষ্ঠা হবে। আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই। বাজেট ঘোষণার 11 তারিখে বাজেট ঘোষণার পরে আমি আমার নির্বাচনী অঞ্চলে গিয়েছিলাম। আমার জীবনে অনেক বাজেট ঘোষণা শুনেছি, যদি সদস্য ছিলাম না, সংসদে উপস্থিত ছিলাম না। পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, কিন্তু এবারের বাজেটের পক্ষে অকল্পনীয়ভাবে তৃণমূলের মানুষ, ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী এবং কৃষক শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে এই বাজেটকে তারা সমর্থন করেছে, এই বাজেটকে তারা আহ্বান জানিয়েছে। এটি বাংলাদেশ সৃষ্টির 55 বছরের মধ্যে একটি ইতিহাস। বিরোধী দলীয় বন্ধুদের বলবো, শুধু সমালোচনার জন্যই সমালোচনা করবেন না, বাস্তবটাকে তুলে ধরুন। এই পবিত্র সংসদে মিথ্যেকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা বারবার চেষ্টা করি, তাহলে অতীত যেমনে আমাদেরকে সমালোচনার দিকে ঠেলে দিয়েছে, ভবিষ্যতেও ঠিক তেমনি ভাবে ঠেলে দিবে। এই বাজেট বাস্তবায়ন করার জন্য বিরোধী দল, সরকারি দলই শুধু নয়, সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষকে আজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে এই বাজেটকে বাস্তবায়ন করে এই বাংলাদেশের মানুষের তলাবিহীন ঝুড়ি। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, 1 মিনিটে। তাহলে ছিলেন বাজেট নিয়ে, আপনি আরো আধা ঘন্টা বক্তব্য রাখতে পারবেন, আপনার সেই যোগ্যতা আছে, কিন্তু সময় তো নাই। আপনি 1 মিনিটে সাম আপ করেন প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই বাজেটকে আরো জনগণের কাছে তুলে ধরার জন্য ভবিষ্যতে এই সরকার বা আমরা যে বাজেট পেশ করব, আমার প্রস্তাবনা থাকবে সেই বাজেটকে যদি আমরা 3টি ভাগে ভাগ করে নেই, অর্থাৎ অতি জরুরি এবং দরকারি। আমাদের যে খাতগুলো রয়েছে, যে খাতে আমরা বাজেট প্রণয়ন করি, সেই খাতগুলোকে যদি 3টি ভাগে ভাগ করে জরুরি, অতি জরুরি এবং দরকারি, এই খাতগুলোকে ভাগ করে যদি আমরা বাজেটটা প্রণয়ন করি এবং বাজেটটা পেশ করি, আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ, প্রান্তিকে যারা বাস করে, তারা সেই বাজেটটাকে আরো সাদরে, আরো ভালোভাবে বুঝতে পারবে এবং গ্রহণ করতে পারবে। ধন্যবাদ স্পিকার আপনাকে।